প্রচন্ড গরমের মধ্যে রচনা দেবীর স্বামী শ্যামল বাবুর ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। তার যেহেতু হাই প্রেশার, তাই গরমকাল পড়লেই তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। আর এই গরমে গ্রীষ্মের অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে শ্যামল বাবু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ে। স্বামীর এরকম অসুস্থতা দেখে রচনা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। রাজ, বিল্টু, তাড়াতাড়ি আয়, দেখ তোদের বাবা কেমন একটা করছে। আমার ভীষণ ভয় করছে, মনে হয় তোদের বাবার শরীর খুব খারাপ করছে, শ্বাসকষ্ট হচ্ছে। তোরা তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। মায়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে রাজ এবং বিল্টু দুই ভাই ভয়ে ছুটে তাদের মা এবং বাবার রুমে চলে আসে। আর তাদের পেছন পেছন বাড়ির দুই বৌমা অন্তরে এবং সঙ্গীতাও আসে। তারা দেখে যে খাটের উপর তাদের শ্বশুর মশাই শুয়ে কষ্ট পাচ্ছে, আর এই দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। তখনই বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসা হয়, কিন্তু ডাক্তারবাবু আসার আগেই শ্যামল বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আই এম সরি, উনি আধ ঘন্টা আগেই একটা মেজর হার্ট অ্যাটাকে মারা গেছেন, তাই আমার আর কিচ্ছু করার নেই। এমনিতেই তো ওনার এজ 85, তাই এত গরম উনি হয়তো সহ্য করতে পারেননি। ডাক্তারবাবুর এরকম কথা শুনে রচনা দেবী একেবারে কান্নায় ভেঙে পড়ে, আর তার সাথে সাথে পুরো পরিবারও কান্নাকাটি করতে থাকে। এরকম গরমের মধ্যে পরিবারের এক প্রিয় মানুষকে হারানোর পর রচনা দেবী একেবারে ভেঙে পড়ে, তাই সে ঘরের মধ্যে একা একা দিন কাটাতে শুরু করে। একদিন, এখন আমার স্বামী মারা গেছে, তাই আমার বৌমারা মনে হয় আমাকে আর দেখবে না, তাই আমার এখন বৃদ্ধাশ্রমে চলে যাওয়াই ভালো। কারণ আমার দুই বৌমা যদি আমার সেবা না করে, তখন এই গরমের মধ্যে আমি কার ভরসায় বেঁচে থাকবো। রচনা দেবী এমনই ভাবনা চিন্তা করতে থাকে। আর এমন সময় তার বড় বৌমা অন্তরা শাশুড়ি মায়ের জন্য ঠান্ডা আমের শরবত বানিয়ে নিয়ে আসে। সেই ঠান্ডা ঠান্ডা শরবত গরমের মধ্যে সে তার শাশুড়ি মাকে খেতে দেয়। মা, আমি শুনেছি আপনি বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু আপনার বড় বৌমা বেঁচে থাকতে আপনি কোনোদিনও বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ভাববেন না, কারণ আপনার এখন বয়স হয়েছে। আর এই গরমের মধ্যে আপনি এখন যদি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকেন আর আপনার যদি শরীর খারাপ করে, তখন কি হবে বলুন তো? আমরা এই গরমের মধ্যে বাবাকে হারিয়েছি, কিন্তু আপনাকে আমরা আর হারাতে চাই না। না না বড় বৌমা, তুমি আমাকে ভুল ভাবছো। এই গরমের মধ্যে তোমাদের দুজনকে আর আমার পেছনে খাটতে হবে না, কারণ এমনিতে তোমরা সারাদিন রান্না বান্না করো, তার উপর গরমের মধ্যে আমার সেবা করতে গিয়ে তোমাদেরও তো শরীর খারাপ করতে পারে। শাশুড়ি মায়ের সেবা করতে আবার কষ্ট কিসের? এবার থেকে আমি আপনার সেবা করব, আর আপনি একদম চিন্তা করবেন না। গরমের মধ্যে আপনাকে আমি কোনো কাজই করতে দেব না। বড় বৌমার কাছ থেকে এরকম ভালো ব্যবহার পেয়ে তার শাশুড়ি মা প্রচুর পরিমাণে খুশি হয়। ঠিক এমন সময় সেখানে ছোট বৌমা সঙ্গীতাও চলে আসে। সঙ্গীতা তার শাশুড়ি মায়ের জন্য ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ, আম, আপেল ইত্যাদি ফল নিয়ে আসে। আপনার বড় বৌমা শুধু আপনার সেবা করবে সেটা কি হতে পারে? গরমের মধ্যে আমিও আপনার সেবা করব, আর আপনার যাতে কোনো কষ্ট না হয় সেই দিকে আমিও খেয়াল রাখবো। এই নিন, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফল খেয়ে নিন, দেখবেন আপনার শরীর ভালো লাগবে। এই বলে ছোট বৌমা শাশুড়ি মাকে ফল খাইয়ে দেয়, আর বাথরুম থেকে জলে গামছা ভিজিয়ে এনে শাশুড়ি মায়ের হাত মুখ পা পরিষ্কার করে দেয়। দুই বৌমার কাছ থেকে এরকম সেবা যত্ন পেয়ে শাশুড়ি মা একেবারে আহ্লাদে আটখানা হয়ে ওঠে। তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। দিনে দিনে দুই বৌমার সেবার পরিমাণ আরো যেন অত্যাধিক পরিমাণে বাড়তে থাকে। এমনই একদিন, মা, আমি ভালো করেই বুঝি প্রত্যেকদিন রাত্রিবেলা আপনার গরমে ঘুমাতে কষ্ট হয়, তাই আমি আপনার ছেলেকে বলেছি আপনার ঘরে একটা এসি লাগিয়ে দিতে। আপনি যদি এসি ঠান্ডা হাওয়াতে ঘুমান, তাহলে দেখবেন আপনার কোনো কষ্ট হবে না। না না বৌমা, আমার ঘরে আলাদা করে এসি লাগাতে হবে না, কারণ এমনিতেই তোমরা দুই বৌমা এসি চালাও, তাতে অনেক টাকায় বিল আসে। এবার যদি আমার ঘরে এসি লাগিয়ে দাও, তখন তো আরো বেশি টাকা বিল আসবে, আর আমার ছেলেদের উপর চাপ পড়বে। আর তাছাড়া আমি গরমে ঘুমাতে অভ্যস্ত, আমার কোনো অসুবিধা হবে না। আপনি টাকার কথা চিন্তা করবেন না মা, আপনি এসি চালিয়ে ঘুমাবেন, আর সেই বিলের টাকা আমি দেব। রচনা দেবীর বারণ করা সত্ত্বেও অন্তরা কোনো কথা শোনে না। অন্তরা তার বরের সঙ্গে ইলেকট্রনিক্স এর দোকানে গিয়ে শাশুড়ি মায়ের জন্য একটা সুন্দর দামি এসি কিনে নিয়ে আসে, আর সেই এসি শাশুড়ি মায়ের ঘরে লাগিয়ে দেয়। ফলে এই গরমের মধ্যে শাশুড়ি মা আরাম করে ঘুমাতে পারে। বড় বৌমা শাশুড়ি মাকে এসি কিনে দিয়েছে দেখে ছোট বৌমা একেবারে জ্বলে ওঠে। মা, আপনার বড় বৌমা তো আপনাকে এসি কিনে দিয়েছে, তাই আমি আলাদা করে আপনাকে পার্সোনাল ফ্রিজ কিনে দেব। সেই ফ্রিজটা শুধুমাত্র আপনি ব্যবহার করবেন, আর আপনার যখন ইচ্ছা আপনি গরমের মধ্যে ঠান্ডা জল খেতে পারবেন, ঠান্ডা আইসক্রিম খেতে পারবেন, ঠান্ডা ঠান্ডা ফল খেতে পারবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই খেতে পারবেন। বাবা, আমার দুই বৌমা তো দেখছি কম্পিটিশন করে এই গরমের মধ্যে আমার সেবা করার জন্য উঠে পড়ে লেগেছে। বৌমা, আমার আলাদা করে ফ্রিজের কোনো দরকার নেই, এমনিতেই গরমের মধ্যে বেশি ঠান্ডা জল খেলে আমার গলা ভেঙে যায়।
না মা, আমি আপনাকে ফ্রিজ কিনে দেব, মানে আমি আপনাকে ফ্রিজ কিনে দেবই। সঙ্গীতা তার বরের সঙ্গে গিয়ে সেদিনই শাশুড়ি মায়ের জন্য একটা বড় ডাবল ডোর ফ্রিজ কিনে নিয়ে আসে, আর সেই ফ্রিজ সঙ্গীতা তার শাশুড়ি মায়ের ঘরে রেখে দেয়। এভাবে গরমের মধ্যে শাশুড়ি মায়ের সেবা করতে গিয়ে দুই বৌমা শাশুড়ি মায়ের ঘরে এসি ফ্রিজ দিয়ে একেবারে ভরিয়ে তোলে। এমনকি দুই বৌমা তাদের শাশুড়ি মাকে নিজের জামা কাপড় কেচে ছাদে মেলতে পর্যন্ত দেয় না। তারা দুজনে একেবারে শাশুড়ি মাকে চোখের পাতায় বসিয়ে রাখে। আর এর ফলে রচনা দেবীর একটু খটকা লাগে। সে মনে মনে ভাবে, আমার স্বামী বেঁচে থাকাকালীন আমার দুই বৌমা তো আমাকে একদমই পাত্তা দিত না, সবসময় আমার সঙ্গে ঝগড়া করতো, আর এখন আমার এত সেবা করছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, এদের হঠাৎ করে কি হলো কি জানি। দুই বৌমা শাশুড়ি মায়ের সেবা করার জন্য সবসময় এক পায়ে রাজি থাকে। তারা সারাদিন রান্নাঘরে ঘেমে স্নান করে শাশুড়ি মায়ের জন্য রান্না করে। তাদের দুই বৌমার মধ্যে শাশুড়ি মাকে খাবার খাইয়ে কে প্রশংসা কুড়াতে পারবে তাই নিয়েই তারা ব্যস্ত থাকে। এই দেখুন মা, আমি আপনার জন্য গরম গরম পোলাও আর পনির কষা রান্না করেছি, কারণ আমি জানি এই দুটো খাবারই আপনার পছন্দের খাবার, তাই সকাল থেকে আমি কষ্ট করে আপনার জন্য এই খাবারগুলো রান্না করেছি। সবই তো মানলাম, কিন্তু এই গরমের মধ্যে আমার তো কষা তেলযুক্ত খাবার খেতে ইচ্ছে করছে না। তুমি যদি পাতলা ঝোল ভাত করতে তাহলে আমি খুবই খুশি হতাম, কারণ গরমের মধ্যে ঝোল ভাত খেলে শরীর ভালো থাকে। সেই সময় সঙ্গীতা রান্নাঘর থেকে শাশুড়ি মায়ের জন্য পাতলা ঝোল ভাত নিয়ে বেরিয়ে আসে। সেই সাথে সে তার শাশুড়ি মায়ের জন্য লেবুও কেটে নিয়ে আসে। দেখুন, আমি আপনার জন্য পাতলা ঝোল ভাত রান্না করেছি। আসলে আপনার বড় বৌমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই, ও চাই তেল মশলাযুক্ত খাবার খেয়ে আপনার শরীর খারাপ করুক। এই গরমের মধ্যে আমি আপনার খাওয়ার ব্যাপারে কতটা খেয়াল রাখছি। এই বলে সঙ্গীতা তার শাশুড়ি মায়ের পাতে ঝোল ভাত পরিবেশন করে দেয়। আর এই দেখে অন্তরা প্রচুর পরিমাণে রেগে যায়। শাশুড়ি মায়ের যখন খাওয়া হয়ে যায় তখন অন্তরা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে টক দই এবং মিষ্টি নিয়ে আসে, কারণ সে ভালো করেই জানে তার শাশুড়ি মা খাবার খাওয়ার পর গরমকালে দই খেতে পছন্দ করে। মা, আপনার ছোট বৌমা আপনার জন্য ঝোল ভাত রান্না করতে পারে ঠিকই, কিন্তু আপনি যে খাওয়ার পর দই খেতে ভালোবাসেন সেই বিষয়টা কিন্তু শুধুমাত্র আমিই জানি। তাই দেখুন, আমি আপনার জন্য নিজের হাতে টক দই আর মিষ্টি দই পেতেছিলাম, সেই দইটাই আমি এখন আপনার জন্য নিয়ে এলাম। এই দেখে রচনা দেবী তার দুই বৌমার উপর ভীষণ পরিমাণে প্রসন্ন হয়। সত্যি এই গরমের মধ্যে তোমরা দুই বৌমা কর্মক্লান্ত হয়ে যেভাবে দিনরাত আমার সেবা করছো, আমি খুবই খুশি হয়েছি। আমি ভাবতে পারিনি এই গরমের মধ্যে আমি তোমাদের কাছ থেকে এরকম সেবা পাবো। আমি ভেবেছিলাম গরমের মধ্যে এই বিধবা শাশুড়ি মাকে নিজেই রান্না করে হয়তো খেতে হবে, কিন্তু তোমরা আমাকে গরমের কোনো কষ্টই বুঝতে দিচ্ছ না। কিন্তু আপনি যাই বলুন না কেন মা, এই গরমের মধ্যে আমি কিন্তু আপনার বেশি সেবা করছি, সুতরাং আপনার কিন্তু আমাকেই বেশি ভালোবাসা উচিত। কেন মা, আপনি আপনার বড় বৌমাকে কেন বেশি ভালোবাসবেন? আমি কি গরমের মধ্যে আপনার কম সেবা করছি? এই গরমের মধ্যে আমি ভোরবেলা উঠে রান্নাঘরে গিয়ে কষ্ট করে আপনার জন্য রান্না করি, এমনকি আপনার ঘরে আলাদা করে ফ্রিজ পর্যন্ত রেখে দিয়েছি যাতে আপনার গরমে কোনো কষ্ট না হয়। তাই আপনার তো আমাকেই বেশি ভালোবাসা উচিত। এভাবেই দুই বৌমার মধ্যে শাশুড়ি মায়ের স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য ঝগড়া শুরু হয়। আর এই দেখে রচনা দেবী আনন্দে হাসতে থাকে। সে তার দুই বৌমাকে সমানভাবে আদর করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। রচনা দেবী নিজের ঘরে এসি এবং ফ্রিজের আরাম ভোগ করতে থাকে, কিন্তু এখানেই তার সেবার পরিমাণ শেষ হয়ে যায় না। আসল সেবা শুরু হয় যখন রচনা দেবী তার দুই বৌমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে আসে, কিন্তু কথা বলার আগেই সে তার দুই বৌমার আসল রূপ জানতে পারে। উফ রাজ, গরমের মধ্যে তোমার বুড়ি মায়ের সেবা করতে করতে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি। তুমি আমাকে বলেছিলে যে তোমার মা নাকি তোমাকে বলেছে যে তোমার বাবার এই লক্ষ টাকার বাড়ির সম্পত্তি উনি ট্রাস্টে দান করে দেবেন আর উনি বৃদ্ধাশ্রমে চলে যাবেন, আর তোমরা দুই ভাই যা টাকা ইনকাম করো তাই দিয়ে সংসার চালাবে। সুতরাং সম্পত্তি আমাদের দুজনের নামে করে নেওয়ার জন্য আমি সেই কবে থেকে এই গরমের মধ্যে তোমার মায়ের সেবা করে যাচ্ছি, কিন্তু উনি একবারও খুশি হয়ে বলছেন না যে এই সম্পত্তি উনি আমাদের নামে করে দেবেন। প্লিজ আস্তে কথা বলো, যদি মা শুনতে পেয়ে যায় তাহলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। আর তোমাদের এই অভিসন্ধি যদি মা বুঝতে পারে তাহলে কিন্তু উনি এই বাড়িতে আর থাকবেন না, আর আমাদের সম্পত্তিও পাওয়া হবে না। হ্যাঁ, এখন সম্পত্তির লোভে গরমের মধ্যে খাটতে খাটতে আমি মরি আর কি। আর কত টাকা খরচা করে ওই বুড়ির ঘরে এসিও লাগিয়ে দিলাম, কিন্তু উনি একদিনও তার জন্য আমাকে ধন্যবাদ বললো না। শাশুড়ি মা তার বড় বৌমার এই কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। রচনা দেবী যখন তার ছোট বৌমার ঘরের সামনে যায় তখনও সে তার ছোট বৌমার মুখে একই কথা শুনতে পায়। এই এত বড় বাড়ি আর সম্পত্তি তোমার মা শুধু একবার আমাদের নামে করে দিই, তারপরে এই গরমের মধ্যে ওই বুড়িকে আমি কাজের মাসে বানিয়ে রাখবো, কারণ এতদিন ধরে গরমের মধ্যে তোমার মায়ের যা সেবা করেছি না সেটা পরে আমি উসুল করব। আর ওই ফ্রিজ আমি আমার ঘরে নিয়ে এসে রাখবো।
তোমরা দুই বৌমা পারো বটে। এতদিন ধরে গরমের মধ্যে মায়ের সেবা করার কি নাটক করলে? একজন এসি লাগিয়ে দিয়েছো আর একজন ফ্রিজ লাগিয়ে দিয়েছো, আর এখন তার টাকা দিতে হচ্ছে আমাদের দুই ভাইকে। আর কিছুদিন কষ্ট করো, তারপর সব সম্পত্তি পেয়ে গেলে আমরা আরাম করে সবকিছু ভোগ করতে পারবো। তখন তোমাকে আর বেশি টাকাও খরচা করতে হবে না। আর ওই বুড়িকে এই গরমের মধ্যে আমি তো খাটিয়ে খাটিয়ে মারবো। দুই বৌমার এরকম আসল রূপ দেখে শাশুড়ি মা ঘেমে একেবারে জল হয়ে যায়। একে এত গরম, তার উপর দুই বৌমার সত্যি অভিসন্ধি জানতে পেরে তার হৃৎপিণ্ডের গতি আরো বেড়ে যায়। ফলে রচনা দেবী মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। শাশুড়ি মাকে গরমের মধ্যে এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দুই বৌমা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তারা এখনো পর্যন্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে পারেনি। তাই তারা সবাই মিলে রচনা দেবীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আপনাদের মায়ের তো গরমের মধ্যে আপনার বাবার মতোই সেম কেস হয়েছে, শুধুমাত্র ওনার প্রেসারটা লো বলে উনি বেঁচে গেছেন। কিন্তু আপনাদেরকে আপনাদের মায়ের খেয়াল রাখতে হবে, তা না হলে পরবর্তীকালে এরকম কাণ্ড আবার হতে পারে। আর কত খেয়াল রাখবো ডাক্তার বাবু, একেবারে মাথায় করে রেখে দিই। তারপরে যদি খেয়াল রাখতে বলেন তাহলে আমাদের পক্ষে আর সম্ভব নয়। আর এমনিতেও এই গরমের মধ্যে বুড়ির খেয়াল রাখতে গিয়ে আমাদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। আমি তোমাদের দুই বৌমার অভিসন্ধি জানতে পেরে গেছি, আর অনেকদিন ধরেই আমার খটকা লাগছিল যে তোমরা এই গরমের মধ্যে নিজেদেরকে কষ্ট দিয়ে আমার সেবা কেন করছো। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি তোমাদের শুধুমাত্র আমার স্বামীর ধন সম্পত্তির উপর লোভ ছিল, সেই কারণেই তোমরা এসব করেছো। কিন্তু তোমাদের সঙ্গে মিলে আমার ছেলেরাও যে এরকম করতে পারে আমি তো ভাবতেও পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাড়ি তোমাদের দুজনের মধ্যে ভাগাভাগি করে দেব, আর বাকি সম্পত্তি আমি সত্যিই বিক্রি করে আলাদা থাকবো। আর তোমাদের দেওয়া ফ্রিজ, এসি আমার কিচ্ছু লাগবে না, কারণ আমার স্বামী আমাকে যা দিয়ে গেছে আমি তাতেই খুশি। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে দুই বৌমা ভীষণ লজ্জা পেয়ে যায়। তারা মনে মনে খুবই অনুতপ্ত বোধ করে। এর ফলে রচনা দেবী দুই ছেলে এবং দুই বৌমা তার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে। তারা আর কিছুতেই সম্পত্তির ভাগ নিতে চায় না। তারা সকলে মিলে অনেক জোড়াজুড়ি করে রচনা দেবীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। তারা সবাই মিলে আবার গরমের মধ্যে রচনা দেবীর সেবা যত্ন করতে শুরু করে। কিন্তু এবার দুই বৌমা মনের মধ্যে কোনো পাপ নিয়ে শাশুড়ি মায়ের সেবা করে না। তারা মন থেকে তাদের শাশুড়ি মাকে ভালোবাসে। তানিয়ার মনে আজকে ভীষণ আনন্দ। দুদিন পরে তার বিয়ে বলে কথা। এই দিনটার জন্য তানিয়া কত যে অপেক্ষা করেছে সেটা হয়তো সে নিজেও ভুলে গেছে। আজ থেকে 3 দিন আগেও সে জানতো না সে আসলেও কোনোদিন রাহুলকে বিয়ে করতে পারবে কিনা। কিন্তু আজকে তার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। তাই বিয়ের সমস্ত ছোটখাটো অনুষ্ঠানেও সে খুবই আনন্দ করে। সে সমস্ত আনন্দ সবই মন প্রাণ ভরে উপভোগ করতে চায়। আর তার এই খুশির মুহূর্তে তার বন্ধু অনিমেষ সবসময় তার পাশে পাশেই থাকে। আজকে তানিয়ার মেহেন্দি ছিল। সারা বাড়িতে সবাই শুধু তানিয়ার হাতে নয় নিজের হাতে মেহেন্দি লাগাতেও ব্যস্ত ছিল। আমি তোর জন্য এত বড় একটা কাজ করে দিলাম আর তুই এখন অব্দি আমাকে একটা ট্রিট দিলি না। এই তুই কেমন বন্ধু রে? আবার এসব কথা এখানে বলার কি আছে? তোকে কি বলেছি আমি কিছু দেব না? আমি তো কত আগেই তোকে টাকা নিতে বলেছিলাম, তুই তো না করে দিয়েছিস। টাকা আমি নেব না, তবে হ্যাঁ আমার যখন যেটা দরকার হবে সেটা আমি চেয়ে নিতে পারি। তাহলে এখন যে তোকে ট্রিট দেওয়ার কথা বললি তার মানে তুই এখন মেহেন্দি পড়তে চাস? বসে পড়, আমার হাতে তো প্রায় মেহেন্দি লাগানো হয়ে এসেছে, তারপর না হয় তুই পরে নিবি। এভাবেই তারা দুই বন্ধু নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। তানিয়ার বাড়ির সকলেই খুবই প্রাণ খুলে তানিয়ার বিয়ের মেহেন্দির এই অনুষ্ঠান উপভোগ করলেও রাহুলের বাড়ির কারোর মনে শান্তি ছিল না। তারা সবাই এই অনুষ্ঠানটা নিয়ে একেবারেই খুশি নয়। রাহুলদের বাড়িতে তানিয়া এবং রাহুলের বিয়ে নিয়ে সেরকম আনন্দ ফুর্তি হচ্ছে না এই খবর পেতেই তানিয়া তার বিয়ের মেহেন্দির দিনই 2 হাত ভর্তি মেহেন্দি এবং তার সাথে বন্ধু অনিমেষকে নিয়ে রাহুলদের বাড়িতে চলে আসে। তোমার সমস্যাটা কোথায় রাহুল? তোমরা তো নিজেরাই আমাকে তোমাদের বাড়ির বউ বানাতে চেয়েছো, এখন তোমরাই এই বিয়ে বাড়িটাকে এমন শোকসভা বানিয়ে কেন রেখেছো? কিছুই তো বুঝতে পারছি না আমি। এটা যে আমরা কেউই চাইনি সেটা তুমি ভালো করেই জানো। আমি আজ কেন কোনোদিনই তোমাকে বিয়ে করতে চাইনি। আমাকে কেউ 10 কোটি টাকা দিলেও আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমি তো চাই, ছোটবেলা থেকেই আমি যেটা চাই সবসময় সেটাই পাই। ছোটবেলায় বাবা মা সবকিছু ম্যানেজ করে দিত, আর এখন অনিমেষ সবকিছু ম্যানেজ করে দেয়। তাহলে বিয়েটা তো অনিমেষকেই করতে পারতে, শুধু শুধু আমার জীবনটা এইভাবে নষ্ট করলে কেন? এসব তুমি কি কথা বলছো রাহুল? তোমার নামের মেহেন্দি হাতে পরে আমি তোমার বাড়িতে এসেছি, আর তুমি আমাকে অন্য কারোর বউ হতে বলছো? স্বামীর মুখে স্ত্রীদেরকে নিয়ে এমন কথা শোভা পায় নাকি? কি শাশুড়ি মা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনার ছেলেকে শাসন করতে পারছেন না? আমার ছেলের এখনো তোমার সাথে বিয়ে হয়নি,
তুমি আমাকে শাশুড়ি মা বলো না, ওই ডাকটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। কিন্তু আর তো কিছু করার নেই, এবার থেকে আমার মুখেই এই ডাকটা আপনাকে শুনতে হবে। তাই যেটা চেঞ্জ করা যাবে না সেটা চেঞ্জ করে গেলে কি হতো এটা ভেবে নিজেদের কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আর হ্যাঁ, তোমরা একটু বুঝে শুনে বাড়াবাড়ি করো, নয়তো কি হতে পারে তোমরা ভালো করেই জানো। চল তানিয়া, এখানে থাকতে হবে না। হ্যাঁ চল, আমার মেহেন্দিটা এখনো শোকায়নি ঠিক করে। এই বলে তানিয়া এবং অনিমেষ সেখান থেকে চলে যায়। তানিয়া এবং অনিমেষ সেখান থেকে চলে গেলে রাহুল কান্নায় ভেঙে পড়ে। তার জীবনে এরকম একটা দিন আসবে সে স্বপ্নেও কখনো ভাবেনি। সেই কলেজ লাইফ থেকে তানিয়া রাহুলকে পছন্দ করে, কিন্তু রাহুল কখনো তানিয়াকে নিজের বন্ধু ছাড়া আর কিছুই ভাবেনি। রাহুল শুধুমাত্র একজনকেই পছন্দ করত, আর সেটা ছিল মাধুরী। আর তার সাথে রাহুলের বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু এখন সে কোথায় আছে কিংবা কেমন আছে তার বিন্দুমাত্র ধারণা রাহুলের ছিল না। কাঁদিস না রাহুল, সব ঠিক হয়ে যাবে। আমার মন বলছে মাধুরী ঠিক ফিরে আসবে, আসতে তো ওকে হবেই। কি করে আসবে মা? তুমি জানো না অনিমেষ আর তানিয়া ওকে কিরকম ভাবে লুকিয়ে রেখেছে? সেদিন যদি আমি কোনোভাবে মাধুরীর অফিসে যাওয়া আটকে দিতে পারতাম, তাহলে আজ মাধুরী নিজের বিয়ের মেহেন্দির অনুষ্ঠান উপভোগ করতে পারতো। তুই এখন এসব কিছু ভাবিস না, দেখবি উপরওয়ালা সব ঠিক করে দেবে। আমার মন বলছে মাধুরী ঠিক ফিরে আসবে, ফিরতে তো ওকে হবেই বাবা। আর যদি তানিয়ার জায়গায় মাধুরী আমার নামে নিজের হাতে মেহেন্দি পড়তো, তাহলে আমার থেকে এই পৃথিবীতে বেশি কেউ সুখী হতো না। তুই এত চিন্তা করিস না, আমি তোর মামাকে খবর দিয়েছি। ও বলেছে পুলিশ ফোর্স নিয়ে তানিয়ার বাড়ির আশেপাশে খোঁজ চালাবে। ওইটুকু একটা মেয়ে আর একটা অন্য মেয়েকে কিডন্যাপ করে নিজের বাড়ি থেকে খুব বেশি দূরে রাখবে বলে আমার তো মনে হয় না। তুমি এটা কি করে করলে বাবা? যদি অনিমেষ বা তানিয়া কেউ জানতে পারে যে আমরা ওদের পিছনে পুলিশ লাগিয়েছি, তাহলে ওরা মাধুরীর অনেক ক্ষতি করে দিতে পারে। যে আজ ওদের বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান, ওরা ওই মেহেন্দি নিয়েই মেতে আছে। তানিয়াকে নিজের বিয়ের মেহেন্দি নিয়ে মেতে থাকতে দে। আমি আমার মাধুরী বৌমার হাতে আজ বিয়ের মেহেন্দি দেখতে চাই, তানিয়ার হাতে নয়। এই বলে অরুণ বাবু সেখান থেকে চলে যায়। মাত্র দুদিন আগের কথা, যখন রাহুল এবং মাধুরী দুজনেই নিজেদের বিয়ে নিয়ে এবং নানান রকম অনুষ্ঠান নিয়ে আলোচনা করে। বিয়ের সমস্ত কেনাকাটা গোছগাছ তারা দুজনে মিলে একসঙ্গেই করে। এমনকি বিয়েতে কোন অনুষ্ঠানে মাধুরী কি কি পরবে সেটাও রাহুল ঠিক করে দেয়। কিন্তু সব রকমের অনুষ্ঠানের মধ্যে মাধুরী সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকে তার বিয়ের মেহেন্দির অনুষ্ঠানের জন্য। মাধুরী ছোট থেকে নানান রকমের সিনেমা সিরিয়ালে এই অনুষ্ঠানটা দেখে দেখে অভ্যস্ত ছিল, তাই এই দিনটার জন্য সে প্রচন্ডভাবে উৎসাহিত। আমার জন্য কিন্তু এই শহরের সব থেকে ভালো মেহেন্দি আর্টিস্ট আসবে, আমি বলে দিলাম। আমার বিয়ের মেহেন্দি যেন শহরের সব থেকে সুন্দর মেহেন্দি হয়। তুমি যে দেখতে সুন্দর, তাতে তোমার হাতে আমি এমনি একটা দুটো ছাপ দিয়ে দিলে সেই ছাপটাও দেখতে সুন্দর লাগবে। তার জন্য আর সব থেকে বড় মেহেন্দি আর্টিস্টকে আসতে লাগবে না, বুঝেছো? প্লিজ রাহুল, মজা করো না। এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি বলো তো। আমি একদম হাতের তালু থেকে শুরু করে আমার কাঁধ পর্যন্ত মেহেন্দি পরবো। যেই আমার বিয়ের মেহেন্দি দেখবে সেই অবাক হয়ে যাবে। আচ্ছা, অতটা করে মেহেন্দি পড়লে তোমার বাকি কাজ করতে অসুবিধা হবে না? আর তুমি খাবে কিভাবে শুনি? আমার না শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলা হয়ে গেছে, আর মা বলেছে আমি যখন মেহেন্দি পরে থাকবো মা আমাকে খাইয়ে দেবে, আর বাকি যা যা কাজ থাকবে সেগুলোতেও মা সবসময় আমাকে সাহায্য করবে। যখন শাশুড়ি বাবা মিলে সব ঠিক করেই নিয়েছো, তাহলে কোন মেহেন্দি আর্টিস্টকে দিয়ে মেহেন্দি পড়বে সেটাও ঠিক করে নিতে পারতে তো। সেটাও ঠিক হয়ে গেছে। পরে যাতে তুমি মেহেন্দি আর্টিস্টের পেমেন্ট শুনে ভয় না পেয়ে যাও, তাই আগে থেকে তোমাকে বলে দিলাম যে শহরের সবচেয়ে ভালো মেহেন্দি আর্টিস্ট আসবে। কাল অফিস থেকে ফিরেই মেহেন্দির অনুষ্ঠানের জন্য তৈরি হতে হবে। কাল আবার তুমি অফিসে যাবে নাকি? বিয়ের দুদিন আগে অফিসে যাওয়ার কি দরকার? তার চেয়ে বরং তুমি বাড়ি থেকে বিশ্রাম নাও। আমার অবিবাহিত জীবনের কালকেই লাস্ট অফিস, আর আমি কাল অফিসে যাব না? কাল আমি অফিসে যাবই। অফিসে সবাইকে একবার করে বিয়েতে আসার জন্য বলতেও তো হবে। রাহুল মাধুরীকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মাধুরী কিছুতেই রাহুলের কথা শোনে না। পরের দিন মাধুরী অফিসে যায়। সেদিন তার অফিস থেকে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। রাস্তায় বেরিয়ে বাস, অটো, ট্যাক্সি কিছুতেই তার চোখ পড়ে না। এমন সময় হঠাৎই মাধুরীর অফিসের সামনে দিয়ে তানিয়ার গাড়ি আসছে দেখে মাধুরী বেশ শান্তি পায়, কারণ মাধুরী তো তানিয়াকে সেই কলেজের সময় থেকেই চেনে। তারা খুব ভালো বন্ধু ছিল, তাই মাধুরী আর কোনো রকমের বাজবিচার না করেই তানিয়ার গাড়িতে উঠে পড়ে। এটা কোথায় নিয়ে যাচ্ছিস? এদিকে তো তোর আর আমার কারোরই বাড়ি নয়। কি যে করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তানিয়া। আরে চল না, পরশু তো তোর বিয়ের মেহেন্দির অনুষ্ঠান, তার আগে তোকে একটা সারপ্রাইজ পার্টি দেব প্ল্যান করেছি। অনেকক্ষণ থেকে তোর অফিসের সামনে অপেক্ষা করছিলাম, কিন্তু তুই বেরোতে এত লেট করবি ভাবতেই পারিনি।
ওরে বাবা, ব্যাচেলর পার্টি বুঝি? আর কে কে আসছে ওখানে? চল না, ঠিক দেখতে পাবি। আর 5 মিনিট অপেক্ষা কর। এই বলে তানিয়া মাধুরীকে নিয়ে একটি বন্ধ পড়ে থাকা কনস্ট্রাকশন সাইটে নিয়ে যায়। সেখানে তারা একটি ঘরের মধ্যে মাধুরীকে আটকে রাখে। সেই ঘরের মধ্যে খাবার দাবার সবকিছু মজুদ থাকলেও মাধুরীর বাইরে বেরিয়ে পালিয়ে যাওয়ার কোন রকমের রাস্তাই ছিল না। আর ওই জায়গাটা এতটাই শুনশান যে ওখানে কেউ গলা ফাটিয়ে চিৎকার করলেও তার গলা শোনার মতো আশেপাশে একটা লোকও পাওয়া যাবে না। মাধুরীকে সেখানে আটকে তানিয়া এবং অনিমেষ সেখান থেকে বেরিয়ে যায়। তানিয়া মাধুরীর ওই বন্দিদশার একটি ভিডিও বানিয়ে রাহুলদের বাড়িতে আসে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ তো? এই জায়গাটা কোথায় আমি ছাড়া কেউ জানে না। আর আমি যদি না বলি এটা কোন জায়গা, তাহলে মাধুরী ওখানে থেকে থেকেই মরে যাবে। আপাতত 2-3 দিন কাটিয়ে দেওয়ার মতো খাবার আর জল আমাদের কাছে আছে, কিন্তু ওই 2-3 দিন পরে মাধুরীর যে কি হবে সেটা তো আমরা কেউ জানি না। এসব কি তানিয়া, কেন করছো তোমরা এরকম? কালকে আমাদের বিয়ে, কতদিন ধরে তানিয়া ওর বিয়ের মেহেন্দির অনুষ্ঠানে উৎসাহিত, আর আজ তোমরা এরকম মজা করছো? মজা করছি না তো, যেটা সত্যি শুধু সেটাই বলছি। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে মাধুরী সারা জীবন ওখানে থেকেই মরে যাবে। সুতরাং তোমার আর আমার বিয়ের উপর নির্ধারণ করছে তুমি কোনোদিনও আর মাধুরীকে নিজের চোখে দেখতে পারবে কিনা। এরকম করে কি ভালোবাসা পাওয়া যায়? আর তুমি এত বড় একটা দোষ করবে আর কেউ কোনোদিনও তোমাকে ধরতে পারবে না, এটাই ভেবেছো তুমি? এটা তো ভাবিনি, তবে হ্যাঁ এটা ভেবেছি যে আমার সাথে যদি রাহুলের বিয়ে নাও হয় তাহলে মাধুরীর সাথেও রাহুলের বিয়ে হবে না। আর পুলিশ যতদিন ওকে খুঁজে পাবে ততদিন তো ওখানেই পচে মরে যাবে। এই কথা শুনে রাহুল এবং তার বাড়ির সকলেই কান্নায় ভেঙে পড়ে। রাহুল না চাইতেও তানিয়ার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়, শুধুমাত্র মাধুরীকে প্রাণে বাঁচিয়ে রাখার জন্য। একদিকে তানিয়া যেমন নিজের বিয়ের মেহেন্দির অনুষ্ঠান নিয়ে মেতে থাকে, অন্যদিকে রাহুলের বাবা এবং মামা পুলিশ ফোর্স নিয়ে শহরের প্রান্তে প্রান্তে অলিতে গলিতে মাধুরীর খোঁজ করতে থাকে। খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের মধ্যে থাকা একটি ভাঙাচোরা এবং অসম্পূর্ণ বাড়ি দেখতে পায়। এত দূর অব্দি মনে হয় না আপনার বৌমাকে নিয়ে আসা হয়েছে। আর কেউ যদি আসতো তাহলে তাদের পায়ের বা গাড়ির চাকার ছাপটা এখানেই থাকতো। তুমি ভুলে যাচ্ছ কেন রাজেশ? কাল বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জলে পায়ের ছাপ আর গাড়ির চাকার ছাপ সমস্তটাই ধুয়ে যেতে পারে। আর তার থেকে বড় কথা, ওই মেয়েটা যখন আমাদেরকে মাধুরীর ভিডিও দেখিয়েছিল তখন ওই ভিডিওটাতে আমি বেশ কয়েকটা পশু পাখির ডাকও শুনতে পেয়েছিলাম। তাই আমার মনে হয় ওই বাড়িটাতে আরেকবার খোঁজা উচিত। অরুণ বাবুর কথা শুনে সবাই জঙ্গলের ভেতরের ওই বাড়িটাতে খোঁজ করতে থাকে, কিন্তু এদিক ওদিক এ কোণা সে কোণা খুঁজেও তারা মাধুরীকে দেখতে পায় না। আমি তো বলেছিলাম এখানে কেউ আসেনি, শুধু শুধু এখানে আমাদের এতগুলো সময় নষ্ট হলো। না জানি মেয়েটা অন্য কোথায় কিভাবে এখন অব্দি কষ্ট করে যাচ্ছে। চলো। ইন্সপেক্টর রাজেশের কথা শেষ হতে না হতেই হঠাৎ করে একটা জলের গ্লাস পড়ে যাওয়ার শব্দে সকলেরই টনক নড়ে। তারা বুঝতে পারে সেখানে আরো কোথাও কোনো একটা লুকানো ঘর আছে। তারা দেওয়াল মাটি সবকিছু বারবার করে টোকা মেরে মেরে দেখতে থাকে যে কোথাও সিমেন্ট ছাড়া অন্য কোনো জিনিসের শব্দ পাওয়া যায় কিনা। শেষ পর্যন্ত একটা দেওয়ালে তারা সিমেন্টের বদলে কাঠের শব্দ পায়। আর তারপরে সেই দেওয়ালটাকে ভাঙতেই তার ভেতরে একটা ছোট্ট ঘরে অজ্ঞান অবস্থায় মাধুরীকে পাওয়া যায়। তারা কোনো রকমে মাধুরীকে উদ্ধার করে। মাধুরীকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে মাধুরী রাজি হয় না। আজ আমার বিয়ের মেহেন্দির অনুষ্ঠান, আমি আগে মেহেন্দি পরবো, তারপরে আমাকে হাসপাতালে নার্সিং হোমে যেখানে নিয়ে যাবে সেখানে যাব, আগে আমাকে বাড়িতে নিয়ে চলো। মাধুরী বারবার করে জেদ করায় তাকে রাহুলদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মাধুরীকে দেখে বাকিরা যেমন খুশি হয় তেমনি তানিয়া এবং অনিমেষ বিপদে পড়ে। একি, ওকে তোমরা কোথা থেকে পেলে? তোমাদের এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তোমরা ওকে খুঁজতে বেরিয়েছিলে। এবার আমি তোমাদের কি করব শুধু দেখো। আর তোমাকে কিছু দেখতে হবে না মামনি, এবার যা দেখানোর আমাদের লেডি কনস্টেবল দেখাবে। এই, এদের দুজনকে গাড়িতে তোলো। এই বলে পুলিশ তানিয়া এবং অনিমেষকে ধরে নিয়ে চলে যায়। নির্মলা দেবী নিজের হাতে সুন্দর করে মাধুরীকে সাজিয়ে বিয়ের মেহেন্দির অনুষ্ঠানের জন্য তৈরি করে। মেহেন্দি পরার খুশিতে মাধুরীর এই দুদিনের সমস্ত ধকল কোথাও যেন উধাও হয়ে যায়। এভাবেই তাদের মেহেন্দির অনুষ্ঠান এবং বিয়ের অনুষ্ঠান দুটোই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।